ছোট্ট প্ল্যান করেছি, বিকজ আজকালকার দিনে ছুটি পাওয়াটা, অফিসে ছুটি পাওয়াটা খুব কঠিন। তো কম খরচায় আবার কম দিনে যদি 3-4 জন হয় তো খুবই ভালো, বাট 2 জন হলেও আমরা কিভাবে একটা ছোট্ট করে প্ল্যান করে চলে আসতে পারি সেইটাই আমরা এখানে দেখাবো। আমাদের হাতে টোটাল 4 দিন কলকাতা টু কলকাতা। এখন তো বন্দে ভারত হয়ে গেছে, তো দিনের দিন আমরা আপ টু মানে কলকাতা থেকে এনজেপি হয়ে দার্জিলিং বা কালিম্পং সাইডে ঢুকতে দিনের দিন আমরা পৌঁছে যেতে পারি। আপনারা দেখুন যে কীভাবে আমি ট্রিপটা বানিয়েছি আর কতটা কম খরচে বানিয়েছি। আর হ্যাঁ, আমার আরেকটা ভিডিও থাকবে যেখানে আমি শুধু যেখানে হোটেলে আমরা স্টে করি। একটু অফ সিজনে এলে কম খরচে পাওয়া যায়, কারণ সিজন টাইমে এলে প্রচণ্ড ভিড়ও থাকে আর হোটেলও যা তা ভাড়া চায়। তো অফ সিজনে এলে ভিড়টা কম থাকে। আমরা যেহেতু সবসময় একটু অন্য রুটে চলি, নর্মাল সবাই যে রুটে চলে আমরা সেভাবে প্ল্যান বানাই না, তো সেই কারণে একটু থ্রিল, একটু রোম্যান্টিক সব কিছুই ওর মধ্যে থাকে। তো আমার আরেকটা ভিডিওতে আমার হোটেলের ডিটেলসগুলো থাকবে, কোথায় কোথায় আমরা ছিলাম এবং হোটেলগুলো কীরকম লোকেশানে সেটাও আমি দিয়েছি। আর বাজেট ফ্রেন্ডলি তো অবশ্যই। যাই হোক, আপনারা দেখুন। আর এটা আমরা 4 দিনের ট্রিপটা কীভাবে বানিয়েছি সেটাও আপনারা দেখুন, আমার সাথে থাকুন। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও এলে আমার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনও আসে। আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যদিও জুন মাস, পাহাড় ও জঙ্গল দুটোই প্রাক বর্ষাকালীন আবহে পূর্ণ, তাও সকাল 6টার উত্তরবঙ্গগামী বন্দে ভারতে চড়ে বসলাম দুজনে। প্রথম বন্দে ভারতে চড়ার আলাদাই এক্সাইটমেন্ট ছিল, যেমন আমাদের তেমন প্রায় সকল যাত্রীদের। ট্রেন হাওড়া ছাড়তেই অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট দিয়ে দিল। নতুনত্ব কিছুই নয়, ওই অন্যান্য এক্সিকিউটিভ ট্রেনেই যেমন দেয় ঠিক তেমনই। সবুজ জলা, ধানক্ষেত, নদী সব পেরিয়ে দ্রুত গতিতে ছুটল বন্দে ভারত পাহাড়ের উদ্দেশ্যে। মাত্র 7.5 ঘন্টার জার্নি করে দুপুর 1:30 নাগাদ পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আমাদের পুরনো বন্ধু কাম ভাই কাম ড্রাইভার চিরাগ। হ্যাঁ, ওর সাথে আমাদের সম্পর্কটা একটু আলাদাই। এই নর্থ বেঙ্গলে ঘুরতে আসা মানেই চিরাগ। সে খুব ভালোভাবে পরিচিত আমাদের বেহিসাবি ঘোরার ব্যাপারে, আর তাই জন্যই কোলাখাম যাওয়ার নিয়ারেস্ট রেল স্টেশন নিউ মাল জংশন বা মালবাজার হলেও আমরা বেছে নিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনটিকে। তবে আমাদের এই বেহিসাবি প্ল্যানগুলোকে সাকসেসফুল করার পুরো দায়িত্ব কিন্তু নিয়ে নেয় চিরাগ একাই। ওই বলল, आप लोगों को पनबू होके लेकर जाएंगे और गरुभतन होके लेकर आएंगे, सीनिक बहुत अच्छा मिलेगा। আমরা রাজি। টুকটাক বৃষ্টি তখন শুরু হয়ে গেছে। গাড়ি চলেছে সুগুনা ফরেস্টের মধ্যে দিয়ে। কুয়াশাচ্ছন্ন রাস্তা, যেন মনে হচ্ছে অন্য জগতে আমরা। কখনো কখনো পড়ছে সারি সারি চা বাগান, মুখে এসে যেন ছোঁয়া দিয়ে যাচ্ছে সুমিষ্ট কনকনে হাওয়া। কখনো কখনো পাইন ফাড়ের ঘন জঙ্গল। উফ, কি দৃশ্য! বর্ষার পাহাড়ের বৈচিত্র্য কিন্তু সম্পূর্ণ আলাদা। 2-3 ঘন্টা এই প্রাকৃতিক সৌন্দর্য আহরণের পর এসে পৌঁছালাম পানবু। প্রকৃতি যেন মেঘ বৃষ্টির ছোঁয়াছুঁই খেলায় মত্ত তখন। কনকনে হিমেল পরশে হাড় যেন কাঁপিয়ে দিচ্ছে তখন। সামনেই বাবা মহাদেব যেন খুব সন্তর্পণে তা লক্ষ্য করছেন। পানবু ভিউ পয়েন্ট থেকে কিন্তু সূর্যোদয় ও সূর্যাস্ত দুই দেখা যায়। এখানে এলে যেন ডুয়ার্স আর পাহাড়ের বৈচিত্র্য আলিঙ্গন করে রাখে পর্যটকের মন।
চিরাগ খবর নিয়ে এলো, বলল পানবু হয়ে নাকি যাওয়া যাবে না কোলাখাম, রাস্তায় ধস নেমেছে। তাই আবার 2-3 ঘন্টার রাস্তা ব্যাক করে গরুবাথান হয়েই যেতে হবে। তাই আবার গাড়ি স্টার্ট নিল। গরুবাথান হয়ে যখন কোলাখামের রাস্তায় পড়লাম, তখন নিকষ কালো নিঝুম অন্ধকার ধেয়ে এসেছে। তারই মধ্যে চিরাগের গাড়িতে একটা হেডলাইট খারাপ হয়ে গেছে। আন্দাজে আন্দাজে খুব সন্তর্পণে গাড়ি চালাচ্ছে চিরাগ। তখন বাজে প্রায় রাত 8টা। এসে পৌঁছালাম চেকপোস্ট, যেখান থেকে সোজা রাস্তাটা 1 কিলোমিটার চলে যাচ্ছে লাভা, আর ডান দিকে ঘুরে গেলেই কোলাখাম। পাখির খোলা হলে ঘুম ভাঙল কোলাখামের ভোরে। জানলার পর্দা সরাতেই ভোরের কোলাখামকে দেখে হতচকিত হলাম। মেঘ আর রোদের কি অদ্ভুত এক খেলা চলছে যেন তখন। পাখির কলরবে হয়ে উঠেছে তা আরো বৈচিত্র্যময়। হোমস্টের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে না পাওয়া দুঃখ যেন নিমেষে কোথায় হারিয়ে গেল। ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম ঋষভের উদ্দেশ্যে। এই একটি মাত্র রাত কোলাখামে কাটিয়েই পরের দিনের গন্তব্য আমাদের ঋষভ। কনজাস্টেড লাভাকে বুড়ি ছোঁয়া ছুঁয়েই চলে যাব ঋষভের জঙ্গলে। পথের ধারে নাম না জানা ঝোড়া ও জঙ্গল পেরিয়ে আমরা প্রথমেই গিয়ে পৌঁছালাম ছাঙ্গে ফলসের এন্ট্রি পয়েন্টে। 20 টাকা করে প্রতিজনের টিকিট কেটে এগিয়ে চললাম ফলসের উদ্দেশ্যে। চাইলে একটি করে লাঠিও সংগ্রহ করে নেওয়া যেতেই পারে পাহাড়ি সাপোর্ট পাওয়ার জন্য। দূর থেকে শুনতে পেলাম ক্যানিস্ত্রা পেটানোর শব্দ, যা বারবার মনে করিয়ে দিচ্ছিল শরৎচন্দ্রের শ্রীকান্তের কথা। যাই হোক, পাথুরে পিছল রাস্তা পেরিয়ে পৌঁছালাম ছাঙ্গে ফলসের কাছে। সুবৃহৎ ছাঙ্গে ফলসের তর্জন বহু দূর থেকে আমাদের স্পর্শ করে যাচ্ছিল। ঠান্ডা কনকনে হাওয়া, ছাঙ্গের জল ও ক্যানিস্ত্রা যেন কোনো এক প্রাগৈতিহাসিক যুগে নিয়ে চলে গেছিল আমাদেরকে। বৃষ্টি ভেজা 900 মিটার নিচে এই ছাঙ্গে ফলস গিয়ে বেশ ভালো লাগলো। অনেকে ফলসের কাছে গিয়ে জলকেলিও করছিল। অনবরত জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলেছে এই অবিশ্রান্ত জলধারা। ও হ্যাঁ, এই ফলসের সামনে ফটো তোলা কিন্তু বাধ্যতামূলক। তাই আমারও একটু স্বাদ জাগলো জল নিয়ে খেলার। বেশ খানিকক্ষণ সেখানে কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পথে পড়ল নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। চলুন দেখে আসি। এই সেই নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। এখানেই বাংলা সিরিজগুলোর শুটিং হয়, আমি যেটা বলছিলাম। আই থিঙ্ক রিসেন্টলি দ্য সেভেনের শুটিং হয়েছিল, আর একটাও হয়েছে হোমস্টে মার্ডার। আই থিঙ্ক হোমস্টে মার্ডার শুটিংটাও এখানেই হয়েছিল। আর এই বর্ষায় জঙ্গল মানে সম্পূর্ণ একটা আলাদা রূপ যেন। বর্তমানে বহু মুভি ও সিরিজের শুটিং স্পট এটা। তাই কোনো ট্যুরিস্ট স্পট না হলেও একবার ঘুরে দেখতে মন চাইল, এবং বুঝলাম কেন বেছে নেওয়া হয় এই জায়গাটিকে শুটিংয়ের জন্য।
এই বর্ষা ভেজা মেঘলা কোলাহলহীন পরিবেশ খুব সহজেই একটা শুধু নয়, একাধিক ভৌতিক ও রোমহর্ষক পরিবেশের সৃষ্টি করতে পারে, তা স্বীকার করতেই হবে। হোয়াইট লাইফ ন্যাশনাল পার্কেও যাওয়া যায়, ঢোকা যায়। তো তার জন্য আমাদেরকে লাভা যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সেখান থেকে পাস বানাতে হয়। বাট এখন মনসুন টাইম বলে 15 জুন টু 15 সেপ্টেম্বর আপ টু ক্লোজ থাকে, তো তারপরে আবার ওপেন হয় আফটার 15 সেপ্টেম্বর। তো তখন ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিট নিয়ে দেন যাওয়া যায়। বারংবার ফিরে আসছে এই আঁকাবাঁকা শুনশান জঙ্গলি রাস্তা, তাই দাঁড়িয়ে পড়তেই হবে বারবার গাড়ি থামিয়ে। একের পর এক মেঘাচ্ছন্ন আঁকা বাঁকা জঙ্গলি রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম লাভা মনেস্ট্রিতে, বা কাংইউ থাকছেন লিং মনেস্ট্রিতে। শান্ত স্নিগ্ধ উপবনে ঘেরা এই মনেস্ট্রিকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে কিন্তু বেশ লাগছিল। নানা রকম ফুলের সম্ভারে মনোমুগ্ধ করে এই মনেস্ট্রি। এই লাভা মনেস্ট্রি কিন্তু একদম মেইন লাভা শহর বা লাভা বাজারেই অবস্থিত। পাহাড়ি ফুলের সম্ভার দেখতে দেখতে পৌঁছে গেলাম মনেস্ট্রির একদম দোরগোড়ায়। এই বিশালাকার আয়তনে বেষ্টিত এই লাভা মনেস্ট্রি তখন প্রায় মেঘাচ্ছন্ন। এটি কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি স্টাডি এবং মেডিটেশন সেন্টারও রয়েছে, বিশাল একটি হস্টেলও। মনেস্ট্রি আমাদের খুব প্রিয় একটি স্থান, যেখানে সব সময় একটা স্নিগ্ধ পরিবেশ বিরাজ করে। মূল মন্দিরটিও খুব সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে। বুদ্ধদেবের মতে সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা ও সৎ সংকল্পের মাধ্যমেই নির্বাণ লাভই হল মূল মন্ত্র। বুদ্ধদেবের মতে দুঃখ থেকে নির্বাণ লাভ করা যায়, যা এই মনেস্ট্রির শান্ত পরিবেশে এলে উপলব্ধি করা যায়। জানলার বাইরের কুয়াশাস্নাত পরিবেশ মনাস্ট্রির আরও শোভা বাড়াচ্ছিল। সাধারণত টুরিস্টরা বর্ষাকালে জঙ্গলে আসেন না, তবে এই বর্ষার পাহাড়ি জঙ্গলের ভিন্ন রূপ কিন্তু আলাদাই রূপমাধুর্যে ভরপুর থাকে। লাভা বাজারের প্রচণ্ড বৃষ্টিতে বসে মোমো আর থুপ্পার স্বাদ ও ভোলার নয়। আসলে এবারে আমরা বৃষ্টি স্নাত পাহাড়ি জঙ্গলের রূপকেই দেখতে এসেছিলাম। উঁচু উঁচু ঘন পাইন ওকের জঙ্গল পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম ঋষভ। যখন পৌঁছালাম তখন বিকেল। ঘন বাঁশবনের মাঝখানে জঙ্গলে ঘেরা এই হোমস্টেতে ঝমঝমে বৃষ্টির আবহ এক অসাধারণ রোমাঞ্চকর মুহূর্তের সৃষ্টি করেছিল তখন। তারই মাঝে গ্রামটাকে পায়ে হেঁটে ঘুরে দেখার আলাদাই আনন্দ ছিল।